পানাম নগরীতে আপনারা অনেকেই গেছেন পানাম নগরীতে ছবি তুলতে, কিন্তু কি মর্মান্তিক স্মৃতি। হিন্দুদের সম্পত্তি লুঠের একের পর এক গল্প বলবো আজ। সোনার গা বা সুবর্ণ গ্রামের হারানো নগরীর নাম পানাম নগরী। 12 ভূঁইয়াদের নাম শুনেছেন না? এই 12 ভূঁইয়াদের বাস ছিল এই পানাম নগরীতে। ধনী হিন্দু বণিকদের বিলাসবহুল শহর ছিল। আজকে এই বিভিন্ন প্রাইভেট সিটি করা হয় না, এত কোটি টাকায় ফ্ল্যাট কিনুন, এত কোটি টাকায় বাংলো কিনুন। সেই সময় দাঁড়িয়ে হিন্দু যারা বণিক তারা কিনেছিলেন এবং বুঝতে পারেননি দেশ যদি সচল, দেশ যদি সুরক্ষিত থাকে তাহলে সমস্ত কিছু থাকবে, আদারওয়াইজ থাকবে না। দেশভাগের সময় পালিয়ে বাঁচেন সকলে। আফগানিস্তানের হিন্দু বাই পানাম নগরীর হিন্দু বণিকরা। হিন্দুদের ছিল দিঘি, বাগান, সাত মহল্লা, এই সমস্ত কিছু এখন পিকনিকের স্পট। বাংলাদেশের বহু মৌলবাদীরা তারা সেখানে যান, সেখানে গিয়ে বড় বড় লেকচার দেন, কিন্তু এটা বলেন না 1947 সালে হিংসার পর শুরু হয় লুটপাট। ভয়ঙ্করতম হিংসা শুরু হয়, ভয়ঙ্কর হিংসা 1947 সালে। সবাই পালিয়ে যান। মানে ভাবুন, পকেটে টাকা আছে, অর্থ আছে, তারপরেও নিজের জমি জমা বাঁচাতে পারেনি এই পানাম শহরে। সব ছেড়ে যান কোটিপতি হিন্দু বণিকরা। সাধারণ গরিব পরিবার যারা একটা লণ্ঠন, একটা টুল নিয়ে এসেছে বাংলাদেশ থেকে, তাদের কথা ছেড়ে দিলাম। কোটি কোটি টাকার পরের জমি জায়গা দেদার বেদখল হয় 1947। এই বাঙাল পরিবার, এই উদ্বাস্তু পরিবার এই পানাম নগরী ফিরিয়ে দেবেন মোহাম্মদ ইউনূস। যদি আজ আরাকান সেনা এক চুল জায়গা যদি বাংলাদেশের এই টেকনাফ অঞ্চলে যদি নেয় বা পা রাখে, যেটা সম্ভাবনা প্রবল হচ্ছে আজ রাতের মধ্যে, কারণ 200 কিলোমিটার মতন জায়গা এই মুহূর্তে বাংলাদেশের লাগোয়া বিদ্রোহী, সন্ত্রাসী, যাই নাম দিন না কেন, এই আরাকান আর্মির দখলে চলে গেছে। এবং এরা কিন্তু ওখানেই বসে থাকবে না। ওরা সবসময় চাইবে যে একটা স্বাধীন দেশ, সেই দেশের একটা অঞ্চলকে তারা দখল করবে এবং সেটা সারা বিশ্বের নাম হবে আরাকান অকুপাইড বাংলাদেশি প্রভিন্স বা ইত্যাদি ইত্যাদি। যদি এটা হয় তাহলে পানাম সিটি কেন ভারতের হবে না, ভারতের হিন্দুদের হবে না? ভারতেরও ছেড়ে দিন। ভারতে যে হিন্দুরা বসে রয়েছে, যে বণিকরা রয়েছে, দত্ত বণিক পরিবারের যারা রয়েছে, বণিক পরিবারের যারা রয়েছে, তাদের কেন হবে না? এটা তো বণিকদের জমি ছিল। আচ্ছা, পানাম সিটি ছেড়ে দিলাম। পানাম সিটি প্রচুর বড়লোকদের, বণিকদের জমি জমা ছিল। এক রাতের নোটিসে তাদেরকে চলে আসতে হয়েছে। পানাম সিটি বাইরে ফেনী, এই যে ফেনী নিয়ে কথা হচ্ছে, যে ফেনীটা এই মুহূর্তে নিয়ে নিলে বা কাট অফ হয়ে গেলে গোটা বাংলাদেশের সাথে চট্টগ্রাম কাট অফ হয়ে যাবে। এই ফেনীর রাজবাড়ি একদম নির্দিষ্টভাবে প্রতাপপুর রাজবাড়ি। সেই ছবি আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলুন। দেখুন এই ছবি ফুল ফ্রেমে, হিন্দুদের প্রতাপপুর রাজবাড়ি। কি ছিল এই রাজবাড়ি? আমি গরিব মানুষজন, প্রান্তিক মানুষজনের জমি জমা দেখাচ্ছি না, এগুলো সব রাজবাড়ির জমি। বাংলাদেশে যে বলা হয় না জমিদার পরিবার, কোনো জমি জমা ছিল না, বাঙালদের কোনো জমিদার পরিবার ছিল না, বাঙালদের কোনো রাজ পরিবার ছিল না, হাজার হাজার একর ছিল না, সুপুরি গাছ ছিল না, দিঘি ছিল না, পুকুর ছিল না, সব ছিল। এবং সব মিলিয়ে 20 লাখ একর জমি এই মুহূর্তে বাঙাল বা পূর্ববঙ্গের হিন্দুদের হস্তান্তর বা বেদখল হয়ে গেছে। আমি তো বলবো এই জমিগুলো ফেরত দিয়ে দিতে। এই যে বড় বড় পাঁচিল, এই বড় বড় ঘর, এই বড় বড় দালান, এই সমস্ত কিছু মোহাম্মদ ইউনূস ফেরত দিয়ে দিন। হয় ফেরত দিন বা টাকা দিন। আমি নির্দিষ্টভাবে এই মুহূর্তে ফেনীর পরে আমি দেখাবো নাটোরের বনলতা সেনের কথা বলা হয় না? নাটোরের বনলতা সেন, তার বাড়ি আমি এই মুহূর্তে দেখাতে অপারগ, কিন্তু নাটোরের জমিদার বাড়ি, রাজবাড়ির ছবিগুলো একবার দেখুন। ইস্ট বেঙ্গলের কেন ঘরবাপসি হবে না? দেখুন এই পরিমাণ জমি জমা, এই সমস্ত কিছু ছিল, এগুলো তো সব হিন্দুর জমি ছিল। দেখুন দিঘি ছিল, সুপুরি গাছ ছিল, বড় বড় ফলের গাছ ছিল, জমিদার বাড়ি ছিল, রাজবাড়ি ছিল, এই সমস্ত কিছু। হিন্দু উদ্বাস্তুরা ঘরে ফিরবে কোনোদিন? কাশ্মীরের পণ্ডিতরা ঘরে ফিরতে পেরেছে? যদি হিন্দু কাশ্মীরি পণ্ডিতরা ঘরে ফিরতে পারে, তাহলে বাংলাদেশ থেকে বিতাড়িত সেই সমস্ত হিন্দুরা কেন বাড়ি ফিরবে না? আমি আবারও বলছি, নাটোর, নোয়াখালীতে এই সমস্ত বাড়ি ঘরদোর ছেড়ে 20 লাখ একর জমি জমা ছেড়ে এক রাতের নোটিসে চলে আসতে হয়েছিল, ধর্মান্তরিত হতে হয়েছিল বা মরে যেতে হয়েছিল। নোয়াখালী অনেকেই জানেন, অনেকে জানেন না। আবার বাংলা টেলিভিশনে এই কথা সশব্দে বলার চেষ্টা করছি। নোয়াখালীর হিংসা, সেই নোয়াখালীর হিংসার কথা কতজন সাংবাদিক আজ বলে, কতজন গোপাল মুখার্জি বা গোপাল পাঠার কথা বলেছে। আমি আবারও বলছি, নোয়াখালীর হিন্দু বাঙালির রক্তাক্ত ইতিহাস, এই সমস্ত বাড়ি, সেই সমস্ত বাড়ি ছেড়ে এক রাতের নোটিসে চলে আসতে হয়। এক রাতে ঘর ছাড়া হয় প্রায় 2 কোটি মানুষ। মহাত্মা গান্ধী সেখানে বসেছিলেন। নোয়াখালী হিংসার বলি হন হিন্দুরা, কেউ আটকাতে পারেনি।
জওহরলাল নেহরু থেকে শুরু করে বল্লভভাই প্যাটেল সবাই ভেবেছিলেন যে এই সমস্ত কিছু হবে না, হয়েছিল স্যার। পালিয়ে বাঁচে কোটি কোটি হিন্দু। 47-এ হয়েছে, 48-এ হয়েছে, 71-এ হয়েছে, 2024-এ হওয়ার আগে আমাদের জমিগুলো আমাদের ফেরত দাও বা টাকা দিয়ে দাও। ধর্মান্তরিত হয়ে প্রাণে বাঁচে আরো লক্ষাধিক মানুষ ধর্মান্তরিত হয়। 1204 সালের আগে বাংলায় ছিল না ইসলাম। এই ব্রাহ্মণবেড়িয়া, আজকে ব্রাহ্মণবেড়িয়ার কথা বলা হচ্ছে, ব্রাহ্মণবেড়িয়ার নামটা কোথা থেকে এলো? ব্রাহ্মণরা ছিল বেশি সংখ্যায়, তাই জন্য। রংপুর নামটা কোথা থেকে এলো? লক্ষ্মীনগর নামটা কোথা থেকে এলো? 50 লক্ষাধিক হিন্দু বাঙালি পালিয়ে আসে পারে। 50 লক্ষ হিন্দু ধর্মীয় কারণে যে পালিয়ে আসে, 50 লক্ষ হিন্দু, তাদের একটা ঘর ছিল না, একটা ছোট্ট দালান ছিল না। সেই দালানগুলো যদি দখল হয়ে যেতে পারে তাহলে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। কারণ আরাকান সেনা যদি মিয়ানমার বা বর্মার ওই দিকটা নিয়ে নেয় বাংলাদেশের, বাঙালরা কেন চুপ করে থাকবে? যারা এই মুহূর্তে রয়েছেন দুজনেই ওপার বাংলার মানুষ, ঝন্টু বড়াইক এবং অরিত্র দত্ত বণিক। তার পরিবারও ওপার বাংলা থেকে আসে, ঝন্টু বড়াইকের পরিবারও ওপার বাংলা থেকে আসে। অরিত্র, আমি জানি পনাম নগরীর সাথে হয়তো তোমাদের বণিক পরিবারের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই বণিক সম্প্রদায় যারা মানে বৈভবের চূড়ান্ত, যাকে বলে ফিলথি রিচ, একটা সময় হিন্দু এই ট্রেডাররা ছিল পানাম সিটি। সে পানাম সিটি এক রাতের নোটিসে চলে আসতো এবং ক্যালকুলেট করে দেখা যাচ্ছে 20 লাখ একর জমি হিন্দুদের বেদখল হয়ে যায়। 20 লাখ একর জমির বর্তমান মার্কেট প্রাইস, আমি পিসিআরকে বলবো গ্রিডে চালাতে, প্রায় 22 লক্ষ কোটি টাকা। কেন সেগুলো ফেরত পাবে না? যদি আরাকান আর্মি এই জিনিসগুলো করতে থাকে এবং মোহাম্মদ ইউনূস চুপ করে বসে থাকে, তাহলে হিন্দু বাঙালরা তারা কেন চুপ করে বসে থাকবে? অরিত্র, দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের পিতৃপুরুষদেরকে যেভাবে সেখান থেকে তাদের ভিটে মাটি, জমি জায়গা, টাকা পয়সা সমস্ত কিছু ছেড়ে একেবারে ঘটি বাটি নিয়ে এক জামা কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল কেবলমাত্র নিজেদের ধর্মের জন্যে, সেই জায়গায় বাংলাদেশ আজকে এই যে এত বড় বড় কথা বলছে, পাকিস্তান আমাদের বন্ধু এই সমস্ত বলছে, তারা হয়তো পুরো ইতিহাসটা ভুলে গেছে। আমি শুধু মনে করাতে চাইব, যখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রথম আত্মপ্রকাশ করে পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, তারা যখন ব্রিটিশকে একটা টেলিগ্রাম, একটা চিঠি পাঠিয়েছিল, সেই চিঠি পাঠিয়ে তারা বাংলাদেশকে স্বীকার করবার সময় ওপরে লিখেছিল উইথ প্রোফাউন্ড রিগ্রেট। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা পাকিস্তান মেনে নিতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।